হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? বং লাইফ ইন আমেরিকার আরেকটি নতুন ভ্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটা ছুটির দিন আর আজকেও সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। বেশ অনেক দিন পরেই আবার যাচ্ছি এক জায়গায় ঘুরতে। আজ আমাদের অনেকটা পথই জার্নি করতে হবে, সেই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি। প্রায় 4 ঘন্টার পথ, যেতে আবার ফিরতেও হবে 4 ঘন্টা জার্নি করে। আজকেই আমাদের ফেরার প্ল্যানও আছে, তবে এই যে 4 ঘন্টা আগে গিয়ে পৌঁছাই, দেখি জায়গাটা কেমন, তারপর ফেরার গল্প। আমাদের বাড়ি থেকে জায়গাটি ডিস্টেন্স হলো ওই 220 মাইলের মতো, তো সেটাই আমাদের যেতে হবে। তারপর রাস্তাতে যদি একটু ব্রেক নিই সেখানেও একটু সময় যাবে, তাই আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটাও বেশ ভালো। এখন তো গরমকাল, এখন বৃষ্টি হবে না, বাট মাঝে মাঝে 1-2 দিন আকাশ একটু মেঘলা থাকে, তবে বৃষ্টি হয় না। তবে দেখুন, আজ কিন্তু আকাশ মেঘলাও নেই, আকাশ বেশ পরিষ্কার। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, পাহাড়ের মাথা থেকে সাদা মতো কি একটা জিনিস নামছে, ওটা কি বলুন তো? পুরো জল। কি দারুণ লাগছে দেখতে দূর থেকে, যেন মনে হচ্ছে অন্য কিছু রাস্তা উঠে গেছে একটা। আমরা আজকেও আরেকটি ন্যাশনাল পার্কে যাচ্ছি, যার নাম হলো সিকুয়া ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কটি এই সিকুয়া গাছে পুরো ভর্তি হয়ে আছে, আর পৃথিবীর সব থেকে প্রাচীন গাছও আছে এখানে। দেখতে দারুণ লাগে ছবিতে, তো তার জন্যই আজকে নিজের চোখে দেখার জন্য বেরিয়ে পড়েছি। এই ন্যাশনাল পার্কে এই গাছ ছাড়াও অনেক লেক, ক্যানিয়ন, অনেক কিছুই আছে। তো দেখি কতটা কীরকম ঘুরতে পারি। আজকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা একটা ফরেস্টের উদ্দেশ্যে যাচ্ছি। সেটা হচ্ছে আমেরিকার একটা ন্যাশনাল পার্ক সার্ভিসের ফরেস্ট। তো সেই ফরেস্টে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী কী জিনিস আছে সেখানে। প্রচুর বড় বড় গাছ আছে। এই ফরেস্টটার নাম হচ্ছে সিকুয়া ন্যাশনাল পার্ক। তো এখানে হচ্ছে প্রচুর বড়, মানে প্রায় বলতে গেলে যীশুখ্রিস্টের জন্মের সময়কার বা তার আগের গাছও এখানে জীবিত অবস্থায় পাওয়া যায়, আর সেই গাছ প্রচুর দিন পর্যন্ত বাঁচে। মানে এটা একটা পৃথিবীর আশ্চর্যতম জিনিসও বলা যেতে পারে। তো আমরা এখন বর্তমানে সেই জন্যেই ওই ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর সেই রাস্তা ধরেই এগোতে থাকছি। ডান দিকে দেখতে পাচ্ছেন প্রচুর গাছ, আর সেই গাছগুলো হচ্ছে আমাদের অন্য কিছু নয়, এগুলো হচ্ছে চিরপরিচিত আমাদের লিচু গাছ। গরমকাল এখানে প্রচুর লিচুর চাষ হয়, আর সেই লিচুগুলো এখানে পরবর্তীকালে বাজারে পাঠানো হয়। এগুলো খুব সুন্দর খেতে হয়, আমরা অনেকবার খেয়েছি এখানে। হ্যাঁ, দেশের মতো একদম এক্স্যাক্ট খেতে না হলেও তবে অনেকটাই সেম খেতে। আমরা এখন চলে এসেছি কস্টকো সেন্টারে। এখান থেকে আমরা গাড়িটাকে গ্যাস ভরে নেবো। আপনারা নিশ্চয়ই জানেন এটাকে আমরা গ্যাস বলি, বা দেশ হলে আমরা বললাম পেট্রোল। তো এই যে গ্যাস বলে, তার কারণ কি এটা গ্যাসোলিনে চলে। এই কস্টকো থেকে আমরা খুব ভালোভাবে এখান থেকে গ্যাস পেয়ে থাকি, মানে গ্যাসোলিন যেটাকে বলা যেতে পারে, কেন এটা অনেকটাই বাজার থেকে একটু হলেও সস্তা থাকে, আর কোয়ালিটিও ভালো থাকে। যাই হোক, গ্যাস ভরে নিয়ে আমরা সোজা এগিয়ে পড়েছি একেবারে সিকুয়া ন্যাশনাল ফরেস্টের একদম, মানে অন দ্য রোড। এটা একদম সিকুয়া ন্যাশনাল ফরেস্টের একদম ভিজিটার সেন্টারে কানেক্ট করছে। জাস্ট দুদিকের ভিউটা দেখুন, অতটা রাস্তা আর চারপাশে কত সুন্দর গাছ দিয়ে সাজানো। আর দেখুন রাস্তা শুরু হয়েছে যেন শেষ নেই। রাস্তা হচ্ছে পাহাড়ের বুক চিরে বেরিয়ে যাচ্ছে রাস্তা। সে দেখুন ডান দিকে রাইডার্স, এরা হচ্ছে বাইক রাইড করছে। অনেক বয়স দেখেই বোঝা যাচ্ছে, বাট এদের এন্থুর কোনো শেষ নেই। এই জন্যই হয়তো এরা আমেরিকা না, হয়তো আমরা ইন্ডিয়ানরা পিছিয়ে আছি এই কারণেই কোনো ক্ষেত্রে। যাই হোক, এটা একটা কন্ট্রোভার্সি টপিক, তবুও আমরা টপিক ছেড়ে দিয়ে সামনের দিকে এগোতে থাকি সিকুয়ার উদ্দেশ্যে। আর আমরা এই কস্টকো থেকে তেল নিই ফ্রম ভেরি বিগিনিং। ধরুন গাড়ি কেনার পর থেকেই আমরা কস্টকোর মেম্বারশিপ নিয়েছি। আর এই কস্টকোর মেম্বারশিপ নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে আমরা যেহেতু গাড়ি আছে, তাই তেল ভরতে গেলে একটা কোনো প্রিমিয়াম তেল নিতেই হয়। তার জন্য কস্টকো হচ্ছে খুব আইডিয়াল জায়গা। আপনি এখানে ঠিকঠাক দামে একদম গুড কোয়ালিটির, মানে
ফুয়েলটা পাবেন, যাতে করে আপনাদের গাড়ির ইঞ্জিনটা অ্যাটলিস্ট ঠিক থাকে, ভালো মাইলেজ দেয়। কারণ কি এই গাড়িটা আপনার সর্বত্র সব কিছুই হিসাব রাখে। তার কারণ কি ইউএসএতে আপনার যদি গাড়ি না থাকে অ্যাটলিস্ট এই ক্যালিফোর্নিয়াতে, তাহলে আপনি সত্যি কথা বলতে কি লেম্যান, মানে আপনি যদি হাঁটতে চলতে না পারেন তার মানে গাড়ি নেই বলতে গেলে। তার কারণ কি গাড়ি ছাড়া এখানে মুভ করা খুব মুশকিল, কেন ক্যালিফোর্নিয়াতে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খুবই খারাপ বলা যেতে পারে। কারণ আমাদের যেমন দেশের ভেতরে ঘর থেকে বেরোলেই অটো, টোটো, বাস, এই সমস্ত রকম পাবলিক ট্রান্সপোর্ট প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে আর ফ্রি অফ, মানে বলতে পারেন কি মানে করে চিপে, অনেক চিপে পাওয়া যায়, ঠিক আছে। বাট এখানে প্রচুর কস্টলি পাবলিক ট্রান্সপোর্ট, আর পাওয়াও ঠিকমতো করে যায় না। আপনাকে উবের করতে হবে বা লিফট করতে হবে, সেগুলো এখানে ভালো কস্টলি। ধরুন আমাদের দেশে মানে বলতে গেলে একটা উবের করলে, ধরুন আপনি হাওড়া স্টেশন থেকে ধরুন গড়িয়া যাচ্ছেন, আপনাকে হয়তো উবেরে বললো যে 1000 টাকা ভাড়া, ঠিক সেখানে আপনি দিতে পারলেন বা 500 টাকা করে নর্মাল ট্যাক্সিতে গেলেন। বাট এখানে ধরুন ওই রকম যদি ডিস্টেন্স হয়, আপনি ধরে রাখুন যে এখানে মিনিমাম 10,000 থেকে 15,000 টাকা ভাড়া হয় ভারতীয় টাকায়। সুতরাং গাড়ি ছাড়া এখানে চলা খুবই মুশকিল। তাই জন্য আপনাকে ঠিকঠাক করে গাড়ির মেনটেন্যান্সও করতে হয়, গাড়িটাকেও ঠিকঠাক রাখতে হয়। তার জন্য আপনাকে এই সমস্ত জিনিসগুলো মিনিমাম লাগবেই, মানে এগুলো ছাড়া আপনি এখানে থাকতে পারবেন না ঠিকভাবে, মানে সুস্থভাবে থাকতে পারবেন না। যখন গাড়ির কথাই এলো তখন আমরা দেখে নিই যে গাড়ি পেতে গেলে কি কি লাগে এখানে, গাড়ি চালানোর লাইসেন্স পেতে গেলে বেসিক্যালি। লাইসেন্স পেতে গেলে সবার আগে আপনাকে এখানে পড়তে হবে ট্রাফিক রুলস, রেগুলেশনস, এই সমস্ত কিছুই আপনি ওয়েবসাইটে পাবেন। আর তার সাথে সাথে এখানে যে ডিএমভি আছে, ডিএমভি থেকেও আপনি বই পেতে পারেন। মানে ডিএমভি মানে হচ্ছে মোটর ভেহিকলসের যে অফিস, যে মোটর ভেহিকলসের অফিস থাকে, সেখান থেকে আপনি বই পেতে পারেন, অনলাইনেও পেতে পারেন। সমস্ত কিছু আপনি পড়লেন, পড়ে আপনাকে হয়তো একদিন পরীক্ষা দিতে যেতে হলো, সেটা আবার হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, সেটা আবার অনলাইনে হয়। তা আপনি যদি সেই পরীক্ষাতে পাস করেন, 40টা কোশ্চেন থাকে, তাহলে নিশ্চয়ই আপনাকে তারা একটা প্রভিশনিং ড্রাইভিং লাইসেন্স দেবে, যে আপনি এই লাইসেন্সটা নিয়ে একজন তত্ত্বাবধায়কের অধীনে গাড়ি চালাতে পারেন। একজন ড্রাইভার, যে ট্রেন ড্রাইভার, তার আন্ডারে আপনি গাড়ি চালাতে পারেন। মানে আপনি যখন গাড়ি চালাবেন তখন সে তার আপনার পাশের সিটে বসে থাকবে, যাতে করে সে কোনো সমস্যা হলে আপনাকে কন্ট্রোল করতে পারে, গাড়ির কন্ট্রোল সে নিতে পারে। তো দ্যাট মিনস আপনাকে ট্রেনারের সাথে চালানোর জন্য একটা সার্টিফিকেট দেওয়া হলো। তো যাই হোক, আপনাকে এখন ট্রেনার খুঁজতে হবে। তো ট্রেনার খুঁজে নিলেন, তার সাথে আপনি হয়তো বেরোলেন। এবার ট্রেনারের চার্জটা শুনুন, সে 2 ঘন্টাতে $130 করে ক্লেম করে। মানে আপনাকে প্রত্যেক 2 ঘন্টার জন্য একটা ক্লাস হয়, এবার সেই ক্লাসের জন্য আপনাকে $130 করে দিতে হবে। এবার আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কতটা তাড়াতাড়ি গাড়ি চালানোটা শিখতে পারবেন, তার উপর ডিপেন্ড করে তাকে ক্লাসের উপরে ফ্রিকোয়েন্সি, তার মানে কতগুলো ক্লাস করবেন সেটা ডিপেন্ড করছে। তা আপনি যদি তাড়াতাড়ি শিখতে পারেন তাহলে আপনার তাড়াতাড়ি ক্লাসে হয়ে যাবে, কম ক্লাসে হয়ে যাবে। আর যদি আপনার লেট হয় তাহলে আপনার বেশি ক্লাস লাগবে, সেই অনুযায়ী আপনার হিসাবটাও, খরচাটা সেরকমভাবে আসবে। তো যাই হোক, আমার মোটামুটি 4 থেকে 5টা ক্লাস লেগেছিলো, কারণ আমি তো এখনও গাড়ি ইন্ডিয়াতে চালাতাম না, তো এখানে এসেই প্রথম চালানো। তো 5টা ক্লাসে আমার হয়ে গেছিলো, আর আমি নর্মালি ফিজিক্যাল টেস্ট দিয়ে লাইসেন্সও বার করে ফেলি। তারপরে আমি এই গাড়িটা নিয়ে নিজে আস্তে আস্তে বেরোই। এবার প্রথম নতুন গাড়ি নিয়ে বেরোলে খুব ভয়ও লাগে, বাট আপনাকে সাহস করে বেরোতে হবে। আর এই সাহসটাই আপনি পাবেন যখন আপনি ট্রেনারের আন্ডারে গাড়ি শিখে পরীক্ষায় নর্মালিভাবে পাস করবেন। তখনই আপনার কাছে একটা ক্ষমতা তৈরি হবে যে না, ঠিক আছে, আমি পারি, এই কনফিডেন্সটা আসবে। তারপরে তো বুঝতেই পারছেন, গাড়ি হাতে পেলে, এরকম রাস্তা পেলে, আর যা ড্রাইভ করতে ভালো লাগে, সে তো মানে ছুটেই চলবে। মানে পথ যদি না শেষ হয়, মানে শেষ হবেও না। ইউএসএতে যে রাস্তা আছে আপনি শেষ করে উঠতে পারবেন না, কেন এত ভাস্ট জায়গা, আপনার সবটা কভার করা সম্ভব নয় এইভাবে। তো যাই হোক, আর ইউএসএতে গাড়ির সংখ্যা প্রচুর, মানে যত লোক আছে ততগুলো করে গাড়ি এখানে, মানে বলতে গেলে সেই রেশিওতে, মানে ততগুলো মানে পপুলেশন ততটাই গাড়ি এখানে, প্রচুর গাড়ি এখানে, প্রত্যেক মানুষের গাড়ি, এখানে পাবলিক ট্রান্সপোর্ট নেই, সেই জন্য এই অবস্থা। আর দেখুন আমার গাড়ি চালাতে কত মজা লাগছে, তাই জন্য আমি একদম আনন্দ নিয়ে গাড়ি চালাচ্ছি। 4 ঘন্টা চালিয়ে কোনো ফ্যাটিক নেই আমার, খুব মজা লাগছে। আর বাঁদিকে দেখুন একটা খুব সুন্দর লেকের পাশ দিয়ে আমরা এগোচ্ছি, এই লেকটাও খুব সুন্দর দেখতে। এই গাড়ি চালাতে চালাতে আপনার মনের মানে সমস্ত রকমের ইচ্ছা পূরণ হয়ে যাবে। যত রকমের খারাপ লাগা, বাজে লাগা, বিচ্ছিরি লাগা, একঘেয়ে লাগা, বোর লাগা, পুরোপুরি ডিলিট করে দেবে এই রকম সুন্দর সিনিক বিউটি। তার সাথে এই ড্রাইভিং, মানে অসাধারণ লাগছে গাড়ি চালাতে। আর সেই রকম এখানে পিকচার, সিনিক বিউটি, মানে সামনে না থাকলে ভাষায় প্রকাশ করা যায় না। আর এই দেখুন আমরা আস্তে আস্তে একটা টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, যে টাউনটা সিকুয়া ঢোকার ঠিক আগেই আছে। এটাও একটা ভিজিটিং স্পট, বাট আমরা ওখানে থামবো না। এই দেখুন আমরা চলে এসেছি ভিজিটিং স্পটের
সিকুয়ার ঠিক কাছাকাছি জায়গাতে। এই ভিজিটার সেন্টার এখান থেকে শুরু হচ্ছে। এখানে আমাদের পাস কাটতে হবে, লেখা রয়েছে সিকুয়া অ্যান্ড কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্কস, দেখতেই পাচ্ছেন বাঁদিকে। আর তার সাথে করসপন্ডিং কত কী চার্জেস আছে। আমাদের গাড়িকে এখানে $35 দিতে হবে। $35 দিলে আমরা এখানে পাস পেয়ে যাব ঢোকার জন্যে। তো সেভাবেই আমরা পাস কেটে এখানে জাস্ট এই ভিজিটার সেন্টারতে নামলাম। এই দেখুন আমরা নেমে পড়েছি গাড়ি থেকে, আর সামনে দেখুন সিকুয়ার সাইনটা রয়েছে, সিকুয়া বলে লেখা, এই যে সিকুয়া ন্যাশনাল পার্ক। খুব সুন্দর লাগছে, আর আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি, ছবি তুলেছি। খুব সুন্দর জায়গা, মানে মনে রাখার মতো লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। অসাধারণ লাগলো।